বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আজকের অনলাইন ক্লাসে তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আমি শুধু একটা সংখ্যা বসিয়েছি, অর্থাৎ 12 নম্বর। তো এই 12 নম্বর অঙ্কটি নবম দশম শ্রেণী, বিষয় সাধারণ গণিত, অধ্যায় 9, অনুচ্ছেদ 9-এর 12 নম্বর অঙ্ক আমি বোর্ডে বসিয়েছি, তবে অঙ্কটা বসাইনি, শুধু 12 নম্বর বসিয়েছি। তো এটা যেহেতু পরিসংখ্যানের অঙ্ক, তো পরিসংখ্যানের অঙ্ক আসলে প্রশ্নটা অনেক বড়, এই জন্য আমি বোর্ডে বসাইনি। তো তোমরা যখন এই অঙ্কটা ক্লাসটা দেখবা তখন তোমরা তোমাদের পাঠ্য বইটা সাথে করে নিয়ে বসবা, তাহলে সেখান থেকে প্রশ্ন পড়তে তোমাদের সুবিধা হবে। তো এখানে কয় নম্বর আছে? 12 নম্বর আছে যে কোনো বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় নবম শ্রেণী 50 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরগুলো নিম্নরূপ। সেটা অনেকগুলো আছে, মোট 50 জন শিক্ষার্থী আছে, যেমন 76, 65, 98 এভাবে আছে। তো ক নম্বর আছে প্রদত্ত তথ্যটি ধরন কিরূপ, কোন নিবেশনে একটি শ্রেণী গণসংখ্যা কি নির্দেশ করে। এখানে দুইটা প্রশ্ন বলেছে ক নম্বর। তো তাহলে আমরা লিখবো প্রদত্ত তথ্যটি সংখ্যাসূচক তথ্য, কারণ এগুলো সব সংখ্যা। 76 একটা সংখ্যা, 65 একটা সংখ্যা, এই জন্য আমরা লিখবো যে প্রদত্ত তথ্যটি সংখ্যাসূচক তথ্য। তো ক নম্বর দিয়ে আমরা লিখলাম যে প্রদত্ত তথ্যটি সংখ্যাসূচক তথ্য। এগুলো আমরা লিখবো যে এগুলো পরিসংখ্যান রূপান্তর। তো তোমরা দেখবা যে ক নম্বর আছে যে প্রদত্ত তথ্যটি ধরন কিরূপ। তো ধরন কিরূপ তাই আমরা লিখলাম যে প্রদত্ত তথ্যটি একটা সংখ্যাসূচক তথ্য। তথ্যমান হয় যখন হবে তথ্য। তো প্রদত্ত তথ্যটি সংখ্যাসূচক তথ্য, এগুলোকে পরিসংখ্যান রূপান্তর বলে, তাই আমরা লিখলাম যে এগুলো পরিসংখ্যান রূপান্তর। তো প্রথম অংশের উত্তর হয়ে গেল। এবার দ্বিতীয় অংশে আবার বলছে যে কোন নিবেশনে একটি শ্রেণী গণসংখ্যা কি নির্দেশ করে। তো আমরা লিখবো যে কোন নিবেশনে একটি শ্রেণী গণসংখ্যা, কোন নিবেশনে একটি শ্রেণী গণসংখ্যা, কোন নিবেশনে ওই শ্রেণীতে বিদ্যমান, আমরা লিখবো যে ওই শ্রেণীতে বিদ্যমান নির্দিষ্ট বিষয়বস্তুর সংখ্যা নির্দেশ করে। তো আমি ক নম্বর উত্তরটা লিখে দিলাম। ক নম্বরটা প্রশ্ন আমি আবার বলছি, যদি বা তোমরা বইতে দেখবা, তারপর আমি আবার বলছি। এখানে বলেছিল যে প্রদত্ত তথ্যটি ধরন কিরূপ। তো এর উত্তরে আমরা লিখেছিলাম যে প্রদত্ত তথ্যটি সংখ্যাসূচক তথ্য, এগুলো পরিসংখ্যানের উপাত্ত। তারপরে আবার বলেছে যে কোন নিবেশনে একটি শ্রেণী গণসংখ্যা কি নির্দেশ করে। তা আমরা লিখলাম যে কোন নিবেশনে একটি শ্রেণী গণসংখ্যা ওই শ্রেণীতে বিদ্যমান নির্দিষ্ট বিষয়বস্তুর সংখ্যা নির্দেশ করে। তো ক নম্বর উত্তর কিন্তু আমাদের হয়ে গেল। তো এবার খ নম্বর বলছে উপযুক্ত শ্রেণীব্যাপ্তি নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। উপযুক্ত শ্রেণীব্যাপ্তি নিয়ে, তো উপযুক্ত শ্রেণীব্যাপ্তি নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হলে তোমরা জানো যে প্রথমে লিখতে হয় যে এখানে উপাত্তের সর্বস্ব সংখ্যা। তো সর্বস্ব সংখ্যা কত আমরা খুঁজে নেব। তো খ নম্বর আমরা লিখতে পারি যে প্রথম লিখব এখানে সর্বস্ব সংখ্যা, এখানে সর্বস্ব মান বা সর্বস্ব সংখ্যা। তো সর্বস্ব সংখ্যা এখানে
আমাদের আমি দেখতে পাচ্ছি যে প্রথম লাইনে কিন্তু 98 আছে, তো 98 বড় আর কোনো নাই। তো আমরা সেই তাহলে সর্বশেষ সংখ্যা 98 আমরা লিখলাম। তো সর্বনিম্ন সংখ্যা কত আমরা সেটা লিখবো। তো সর্বনিম্ন সংখ্যা আমরা এখানে দেখতে পাচ্ছি তো আমাদের এখানে সর্বনিম্ন সংখ্যা আছে কিন্তু 34। তো আমরা সর্বনিম্ন সংখ্যা লিখবো 34। আমাদের এখানে সর্বনিম্ন সংখ্যা 32 আছে, এর এর নিচে আর নাই, তো আমরা লিখবো সর্বনিম্ন সংখ্যা হলো 32। তো এরপরে লিখতে হয় সুতরাং উপাত্তের পরিসর। সুতরাং উপাত্তের পরিসর তো উপাত্তের পরিসরের সূত্র আমরা জানি যে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তো তুমি যদি বাংলায় ভাবে লিখতে পারো সর্বোচ্চ সংখ্যা, আমি বাংলায় লিখে দিলাম তোমাদের বোঝার সুবিধাতে, সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1, এই সূত্রটা আমরা জানি। তো এখানে তাহলে সর্বোচ্চ সংখ্যা কিন্তু আমাদের এখানে সর্বোচ্চ সংখ্যা কিন্তু আমাদের এখানে 98, তো আমরা লিখলাম 98 মাইনাস সর্বনিম্ন সংখ্যা আমাদের 32, তো তার সাথে প্লাস 1 অর্থাৎ 1 দিলাম, যেটি ইংরেজিতে লিখছি সবগুলো ইংরেজিতে দিলাম। তো বিয়োগ করে কত হয় 6 9 থেকে ওইটা 6 হয় অর্থাৎ 67 হয়। তো 66 আর 1 67, তো আমরা পেলাম 67। এখন এটা আমাদের যদি গণসংখ্যা নিবেশের সারণী তৈরি করতে হয়, তো এই যে পরিসর রয়েছে এই পরিসরকে আমরা প্রথমে শ্রেণী সংখ্যা বের করতে হয়। তো শ্রেণী সংখ্যা যেহেতু এখানে 67 মানে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, তো এখানে প্রশ্ন বলেছে উপযুক্ত শ্রেণীব্যাপ্তি নিয়ে, অর্থাৎ এমন একটা শ্রেণীব্যাপ্তি নাও যে শ্রেণীব্যাপ্তিটা নিয়ে গণসংখ্যা নিবেশ তৈরি করলে সহজ হয়। তো আমরা তাহলে যদি 10 ধরি, যেহেতু উল্লেখ করা নেই সেটা আমরা 10 ধরবো। তো আমরা লিখবো যে শ্রেণীব্যাপ্তি 10 হলে আমরা লিখবো শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি 10 হলে। তো শ্রেণী ব্যাপ্তি 10 ধরলে কি পাই আমরা, শ্রেণী ব্যাপ্তি 10 হলে শ্রেণী সংখ্যা সমান 67 ভাগ 10। তো এইটাকে যদি তুমি ক্যালকুলেশন করো তো 6.7 হয়। তো এখানে বা 7 অর্থাৎ শ্রেণী সংখ্যা আমাদের বেরোলো 7টি, অর্থাৎ এখানে আমি তোমাকে আবার বুঝিয়ে দিচ্ছি 67 দিয়ে যদি তুমি 10 এর ভাগ করো 6.7 হয়। তো এখন এই যে 6 এর পরে দশমিক আছে, অর্থাৎ দশমিকের পরে আরেকটা সংখ্যা আছে, অর্থাৎ দশমিকের পরে কিছু থাকলেই এই যে বাম পাশে যে 6 পূর্ণ সংখ্যা থাকবে এর সাথে 1 যোগ করে দিতে হয়। তো এখানে 6.7 আছে, এই কারণে আমরা 6 এর জায়গায় 7 লিখে দিয়েছি। যদি এখানে 7 থাকতো তো 8 লিখতাম, যদি এখানে 8 থাকতো তো এখানে লিখতাম 9। তো তাহলে আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমাদের শ্রেণী সংখ্যা হবে 7টি। তো এখন আমরা আমাদের বলেছে যে গণসংখ্যা নিবেশের সারণী তৈরি করতে বলেছে। তো আমরা গণসংখ্যা নিবেশের সারণী তৈরি করব। তো আমরা লিখবো যে গণসংখ্যা নিবেশের সারণী তৈরি করা হলো। তো আমরা লিখবো গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা হলো। গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা হলো। তো আমাদের যেহেতু মোট 7টা হবে, 7টা এবং অর্থাৎ 7টা শ্রেণী, মানে শ্রেণী হবে 7টা, এই যে এইভাবে শ্রেণী হবে 7টা, আর উপরে একটা লিখতে হয়, সেই লিখার ঘরটা 8টা হবে। তো আমাদের যদি 8টা ঘর আমরা এখানে, তো 8টা ঘর আমরা এখানে কাটবো, যদি বা এখানে বেশি জায়গা নাই আমার, কিন্তু তোমাদের যে খাতা সেখানে সুন্দর দেখা যেখানে জায়গা অনেক আছে সেখানে করে দিবা। তো আমি 8টা খোপ এখানে আমি করে দিলাম ছোট ছোট করে। তোমরা জায়গা নিয়ে একটু খোপটা বড় বড় করে নিবা এগুলো। তো আমাদের এখানে লাগবে ট্যালি, অর্থাৎ এখানে কিন্তু আমাদের গণসংখ্যা দেওয়া নাই, তো গণসংখ্যা যদি দেওয়া না থাকে তো ট্যালি বের করতে হয়। তো আমরা লিখবো যেহেতু গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে বলেছে,
তো আমরা প্রথমে লিখবো যে প্রাপ্ত নম্বর, এখানে যেহেতু আমাদের প্রাপ্ত নম্বরের কথা বলেছে তাই আমরা লিখবো প্রাপ্ত নম্বর। তো প্রাপ্ত নম্বর, তারপরে আমরা লিখবো ট্যালি। তারপরে আমরা লিখবো গণসংখ্যা। তো দেখো এখন প্রাপ্ত নম্বর আমাদের যেহেতু সর্বনিম্ন সংখ্যা কিন্তু ছিল 32 এবং সর্বোচ্চ সংখ্যা 98। তো 32 মানে তুমি 30 থেকে ধরতে পারো, অথবা আমি 32 আছে 32 থেকে ধরবো। তো 32 থেকে যদি আমাদের শ্রেণী ব্যবধান 10 হয় তাহলে 41 হয়। অর্থাৎ 32 থেকে তুমি যদি 41 পর্যন্ত গণো তাহলে তোমার ব্যবধান 10 হবে। তো ঠিক এভাবে করে দাও, তাহলে 42 থেকে আমাদের হবে 51। তো এবার হবে 52 থেকে 61। তো 62 থেকে 71। তো এবার 72 থেকে আমাদের হবে 81। তো এবার 82 থেকে আমাদের হবে 91। তো এখানে যেহেতু আমাদের বলেছে যে সর্বোচ্চ সংখ্যা 98, তার মানে আমরা দেখতে পাচ্ছি আরো একটা ঘর হবে। তো আরো একটা ঘর আমি নিচে দিলাম। তো এখানে হবে 92 থেকে আমাদের 101 পর্যন্ত হবে। তো এ হয়ে গেল। এবার ট্যালি। তো ট্যালি দেখো, আমরা ট্যালিটা আমাদের যে সংখ্যাগুলো দেওয়া ছিল যে 76, 65 এভাবে ছিল। তো 76, 65, তো 76 অর্থাৎ 76 প্রথমে আছে কিন্তু 76। তো 76 কোন ঘরে আছে দেখো, এই যে এখানে দেখতে পাচ্ছ যে 72 থেকে 81 এর ভিতরে 76, অর্থাৎ আমি 76 দিলাম, একটা দাগ দিলাম। তো তারপরে 65। তো 65 ঘরে একটা দাগ দাও। এই যে 65 মানে 62 থেকে 71 এর ভিতরে 65 হয়, তো আমি দাগ দিলাম। তো এবার আছে 98। তো 98 কিন্তু এই যে 92 থেকে 101 এর মধ্যে এখানে হয় এক দাগ। তো তারপরে কিন্তু আমাদের আছে 79। তো আমরা দাগ দেব 79 ঘরে, অর্থাৎ 7-10 নয়, অর্থাৎ এই ঘর। তো তারপরে আছে আমাদের 64, অর্থাৎ 64 মানে এই যে এইটা ঘর তোমরা দেখতে পাচ্ছ। তো তারপরেই আমাদের আছে 68। তো 68 কিন্তু এইটাই। তারপরে আছে 56। তো 56 আমাদের এই ঘর। 73, 73 আমাদের এই ঘর। তো 83, 83 মানে আমাদের এই ঘর। তো 83 পরে আমাদের আছে 57। তো 57 মানে আমরা দেখতে পাচ্ছি যে 57 আছে এই ঘরে। তারপরে আছে 55, 55 কিন্তু 52 এবং 61 মাঝখানে। তারপরে আছে 92। তো 92 কিন্তু লাস্টের ঘরে। তারপরে আছে 45। তো 45 দেখো এই যে 42 থেকে 51 ভিতরে এটা। তো তারপরে 77 অর্থাৎ 77। তো 77 কিন্তু আমাদের এই ঘরে ছিল। তারপরে আছে 87। তো 87 কিন্তু আমাদের এই যে দেখতে পাচ্ছ এই ঘরে হবে 87। তো তারপরে হবে আমাদের 46। তো 46 আমরা দেখবো যে এই যে এই ঘরে দেখতে পাচ্ছ। তো তারপরে কিন্তু আছে আমাদের 32। তো 32 এই ঘরে পড়ছে। তারপরে 75, 75 অর্থাৎ এই যে 72 থেকে 81 এই ঘরের ভিতরে। তো 75 যদি হয় তো এটাকে আমরা এভাবে আগে দিতে পারি, এখান থেকে এভাবে আমরা দাগ দিয়ে দিতে পারি 75। তো এবার আছে 89, 8, 10, 9। তো 8, 10, 9 মানে আমাদের এই ঘর। তো তারপরে আবার আমাদের আছে 48, 8, 10, 8। তারপরে আছে 97, 9, 10, 7। তো 97 এই ঘরে হবে। তো তারপরে আবার আছে 88। তো 88 কিন্তু আবার এই ঘর। তো 88 পরে 65, 65 আমাদের এই ঘর। তো তারপরে আছে 73। তারপর আছে 93, অর্থাৎ লাস্ট এই যে এই ঘর। তো 93 পরে আছে 58, 58 দিলাম। তারপরে আবার আছে 41, অর্থাৎ 41 মানে এই যে প্রথম ঘর। তো তারপরে 69, 6, 10, 9 অর্থাৎ এই ঘর। তো তারপরে কিন্তু 63, 6, 10, 3 অর্থাৎ এই ঘর। তারপরে আবার 39, 39 মানে এই যে এই ঘর দেখতে পাচ্ছ। তারপরে 84, 84 মানে এই যে এই ঘর। যেহেতু 5টা হয়ে গেছে তাই এইভাবে এরকম চিহ্ন দিয়ে কেটে দিলাম। তো 84 পরে আমাদের আছে 56। তো 5, 10, 56 মানে এই ঘর। তো তারপরে কিন্তু 45। তো 45 মানে এই যে এই ঘর। তো 73 অর্থাৎ এই ঘর। তো তারপরে 93। তো 93 মানে এই যে 4টা হয়ে গেছে, একটা 5টা।
তো তারপরে কিন্তু আছে 62, তো 62 মানে এই ঘর। তো 67 মানে আমাদের এই যে এই ঘর। তারপরে 69 মানে আমাদের এই ঘর। তো তারপরে 65 অর্থাৎ 62 থেকে এখানে আবার অর্থাৎ 65 এই যে এই ঘর। তো তারপরে আবার 53, তো 53 দেখো এই ঘরে, এই যে 52 থেকে এর ঘরে 53। তো তারপরে আছে 78, 7 10 8, তো আমরা 7 10 8 লিখবো এখানে। 78 পরে আবার আছে 64 অর্থাৎ এই ঘর। 64 পরে আমাদের 85 অর্থাৎ এই যে 85 দিলাম। তারপরে আবার 53 অর্থাৎ এই ঘর। তো তারপরে আমাদের 73, তো 73 মানে এই ঘর। তারপরে 34 মানে আমাদের এই ঘর। তো তারপরে আবার 75 অর্থাৎ এই ঘরে 75 আসছে। তো তারপরে 82 মানে আমাদের এটা। তো তারপরে আবার 67 অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ এই যে 67, 62 থেকে 71 ভিতরে। তারপরে আবার 62 অর্থাৎ ওই 62 ঘরে। তো আসলে এখানে কিন্তু 50টি সংখ্যা, তো 50টি সংখ্যা তুমি যদি গুনে গুনে ভেবে দিতে দাও তাও খানিকটা সময়ের প্রয়োজন আছে। তো আসলে অনেকটা সময়ই আমাদের পার হয়ে গেল এই অঙ্ক ট্যালি করতে যেয়ে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন দেখো এই ট্যালি আমরা গুনে গুনে দেবো। এখানে দেখো 4টা আছে, তো আমরা গণসংখ্যা 4। তো এখানে দেখো এখানেও 4, তো আমরা গণসংখ্যা এখানে লিখলাম 4। এখানে দেখো 5 আর 2 7, তো আমরা লিখবো 7। তো এখানে 5 5 10 আর 3 13, আমরা লিখলাম 13। 5 5 10 অর্থাৎ এই ঘরে গণসংখ্যা 10 হয়েছে। এখানে 5 আর 2 7 হয়েছে। এখানে গণসংখ্যা হয়েছে 5টা। তো আমরা এভাবে অর্থাৎ গণসংখ্যা সারণী আমাদের তৈরি করা হয়ে গেল। এখন আমাদের বলেছিল যে মোট 50 হতে হবে, অর্থাৎ আমাদের উপরে বলে দিয়েছিল যে নবম শ্রেণী 50 জন শিক্ষার্থী। তো এখানে আমরা গুণে রেখি যে 50 জন আসলে হচ্ছে কিনা। তো 4 আর 4 8 আর 7 15 আর 13, 8 আর 7 10 38 আর 7 38 আর 7 45, 45 আর 5 50, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে গুণে আমাদের 50 হয়েছে। যেহেতু আমরা আশা করছি যে এগুলো আমাদের সঠিক হয়েছে। তো তোমরা যদি এভাবে যদি এইগুলোকে যদি এভাবে করো তাহলে আমি আশা করি যে আর ভুল হবে না। যেমন 32 থেকে 41 এর মধ্যে গুণে গুণে একটা দাগ দিলাম। তারপরে এই যে 42 থেকে এভাবে গুণে গুণে আমি যেভাবে দিলাম তোমরা দেখেছো নিশ্চয়ই। তাহলে এভাবে গুণে গুণে দিলে তোমাদের আর ভুল থাকবে না। তো ক এবং খ নম্বর অঙ্ক আমাদের হয়ে গেল। তো এবার আছে গ নম্বর অঙ্ক। আসলে পরিসংখ্যান অঙ্ক একটু বড় হচ্ছে, তো তোমরা যদি ধৈর্য সহকারে এগুলো দেখো তাহলে কিন্তু শিখতে পারবে। তো এবার দেখো গ নম্বর, সংক্ষিপ্ত বলতে প্রাপ্ত নম্বরের গড়। তো সংক্ষিপ্ত বলতে গড়, প্রাপ্ত নম্বরের গড় এখন আমরা নির্ণয় করব। তো আমি উপর থেকে মুছে দিলাম। তো আমরা লিখবো যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় সারণী তৈরি করা হলো। আমরা গ নম্বর করব যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় সারণী তৈরি করা হলো। তো সংক্ষিপ্ত বলতে গড় নির্ণয়, তো সংক্ষিপ্ত বলতে গড় আমরা কিন্তু এখানে পেয়ে গেছি যে আমাদের শ্রেণী হবে কিন্তু মোট 7টা, অর্থাৎ এই যে 7টা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7টা। তো এই যে প্রাপ্ত নম্বর আছে অর্থাৎ মোট 8টাই হবে, অর্থাৎ ঘর কাটতে হবে এভাবে, শ্রেণী সংখ্যা কাটতে হবে মোট 8টা। আর মোট লেখা যদি আরেকটা, অর্থাৎ 9টা করতে হবে। এবার আমাদের 9টা করতে হবে এবং গণসংখ্যা আমাদের এই যে যেগুলো আছে এগুলোই, তবে এখানে এই যে এ পাশে 3টা হয়েছে কিন্তু আমাদের গ নম্বরে মোট 5টা লাগবে, অর্থাৎ প্রাপ্ত নম্বর, গণসংখ্যা, মধ্যমান, এভাবে আমাদের মোট 5টা লাগবে। তো দেখো আমরা সবটা এখন করছি। তো 5টা করতে হলে তোমরা নিশ্চয়ই ক খ ভালো করে দেখেছো। তো আমি এখন যেহেতু এখানে জায়গা নাই তাই আমি খ নম্বর মিশে দিচ্ছি। তো দেখো তাহলে আমরা সারণী তৈরি করবো এখন। তো সারণীটা তৈরি করতে হলে আমাদের, আমি যেহেতু হাতে করছি আমার কিন্তু বাঁকা হতে পারে, তো তোমরা স্কেল ধরে করে নেবে এটা। তো আমাদের মোট 8টা লাগবে, 1 2 3 4 5 6 7 8টা।
তো দেখো আমাদের মোট 5টা লাগবে, তো 5টা আমরা এখানে করব। তো দেখো আমাদের প্রথম লাগবে কিন্তু প্রাপ্ত নম্বর, যেহেতু ওখানে আছে প্রাপ্ত নম্বর, তো আমরা সেটাই লিখলাম যে প্রাপ্ত নম্বর লাগবে প্রথমে আমাদের। তো প্রাপ্ত নম্বর, তারপরে কিন্তু এখন আর ট্যালি লাগবে না, এখন আমাদের লাগবে গণসংখ্যা অথবা প্রাপ্ত নম্বরের পরে মধ্যমান। তো আমরা লিখবো মধ্যমান। তোমরা জানো যে মধ্যমানকে এক্স আই দিয়ে প্রকাশ করা হয়, যদি না জানা থাকে তাহলে এখান থেকে মুখস্থ করে নিবা যে মধ্যমানকে এক্স আই দ্বারা প্রকাশ করা হয়। তো মধ্যমানের পরে কিন্তু আমাদের লাগবে গণসংখ্যা, তো আমরা লিখবো গণসংখ্যা। তো গণসংখ্যাকে কিন্তু এফ আই দিয়ে প্রকাশ করা হয়, তো আমরা লিখবো গণসংখ্যা এফ আই। তো এরপরে আমাদের ধাপ বিচ্যুতি লাগে, অর্থাৎ বিচ্যুতি বা ধাপ বিচ্যুতি। তো আমরা লিখলাম বিচ্যুতি বা ধাপ বিচ্যুতি, একটা লিখতেই পারো। তো বিচ্যুতি, তো এই 4টে গেল। এবার আরো একটা লাগবে যে ধাপ বিচ্যুতি গুণ গণসংখ্যা, অর্থাৎ বিচ্যুতিকে যদি ইউআই দ্বারা প্রকাশ করা হয়, ইউআই দ্বারা যদি প্রকাশ করা হয়, তাহলে আমাদের ধাপ লাস্টের ঘর লাগবে এফ আই ইউআই, অর্থাৎ এই যে গণসংখ্যা গুণ ইউআই অর্থাৎ বিচ্যুতি সংখ্যা। তো আমরা এফ আই ইউআই সংক্ষেপে লিখলাম যে এফ আই ইউআই মানে গণসংখ্যা গুণ বিচ্যুতি সংখ্যা। তো এটাকে যদি আমরা এভাবে করি, তুমি এখানে লিখতে পারো যে গণসংখ্যা গুণ বিচ্যুতি সংখ্যা। তো আমি সেটা লিখিনি, না লিখে আমি শুধু যে প্রতীক দিয়েছিলাম যে এফ আই ইউআই, সেটা আমি লিখে দিয়েছি যে এফ আই ইউআই মানে গুণ অবস্থায়। তো এখন প্রাপ্ত নম্বর আমরা লিখবো 32 থেকে 41। তো আমরা লিখলাম 32 থেকে 41, 42 থেকে 51, আমাদের 52 থেকে 61, 62 থেকে 71, 72 থেকে 81, 82 থেকে 91। তো এইবার 92 থেকে 101। তো 1 2 3 4 5 6 7টা, আমাদের 7টা শ্রেণী হয়ে যাবে। তবে মোট লেখার জন্য আরেকটা করবো আমরা। তো এখানে লিখলাম মোট, তো এখানে লিখবো মোট। তো দেখো তাহলে মধ্যমান মানে 32 এবং 41 দুটো যোগ করে দুটো ভাগ করতে হয়। তো 32 আর 41 যদি যোগ করো তুমি, তাহলে তোমার হবে না 73। সেই 73 যদি তুমি দুইটা ভাগ করো, তো 73 যদি দুইটা ভাগ করো তো 36.5 হয় সম্ভবত। তো আমরা লিখলাম 36.5। তো প্রত্যেকটা হবে, যেহেতু 10 করে ব্যবধান ছিল, তো প্রত্যেকটা হবে। তাহলে এবার হবে 46.5, তারপর হবে আমাদের 56.5, তো তারপর হবে 65, আমাদের হবে 66.5, তো তারপর হবে 76.5, 86.5, 96.5, এভাবে হয়। অর্থাৎ যদি আবারও বলছি যে এই দুটো তুমি যদি যোগ করো তাহলে কত হয় দেখো, এই আমি লাস্টে যোগ করে দেখি, তাহলে কিন্তু আমাদের হয় 2 1 3 আর 9 1, অর্থাৎ 193 হয় দুটো যোগ করলে। তো 193 যদি তুমি যদি দুইটা ভাগ করো, তো কাটাকাটি কত হয় দেখো, এখানে 2 যদি তুমি ভাগ করো, তো 9 দুগুণে 18, 1 13, তো 6 দুগুণে 12, এবার 1 10 অর্থাৎ 5.5। তো আমাদের আসলে ঠিক আছে যে আমাদের 96.5। তো আশা করি বুঝতে পেরেছো। তো গণসংখ্যা কিন্তু আমাদের দেওয়া ছিল 4 4, তো আমরা সেটা লিখলাম 7 13 10 7 5, 10 7 5। তো গণসংখ্যা n সমান মোট 50, আমরা পেয়েছি 50, আমরা লিখে দিলাম। তো এবার বিচ্যুতির সংখ্যা, বিচ্যুতির একটা সূত্র আছে ইউআই। তো এটা একটা সূত্র আছে যে এটা যে সবচেয়ে গণসংখ্যা বড়, এটা একটা সিস্টেম আছে যে সবচেয়ে গণসংখ্যা যেটা বড় সেই ঘরে তুমি শূন্য ধরবা, এবং উপর দিকে -1 -2 -3, মানে উপর দিকে যত ঘর যাবে তত মাইনাস হবে, নিচের দিকে আছে +1 +2 +3। তো এবার এই যে ঘর আমরা মধ্যমানকে অর্থাৎ গণসংখ্যা সবচেয়ে বড় ধরেছি সেইটা হবে এ, অর্থাৎ এটা হলো বিচ্যুতি, অর্থাৎ আনুমানিক গড়কে এই ধরতে হয়, অর্থাৎ ওই ঘরে এই মধ্যমানকে এই ধরতে হয়। তো এখন আমরা এফ আই মানে গুণ করে দেবো, তো 3 4 12 -12। তো দেখো -8 দুগুণে 8, আমরা লিখলাম -8, তারপর -7, 0 সাথে গুণ করলে 0 হয়, 10 একে 10, 7 দুগুণে 14, 3 5 15। তো এখন যদি এইগুলো আমরা যোগ বিয়োগ করি, তাহলে আমাদের 15 14 19, 15 14 29 আর 10 39। তো আমরা এই যোগগুলো যদি এক জায়গায় করি, তো আমাদের হচ্ছে 39, এবং যদি আমরা বিয়োগ এক করি, তো 12 8 20 আর 27, তো -27। তো আমরা এখন বিয়োগ করে দেখি কত হয়।
2 5 থেকে 1 অর্থাৎ 12 হয়। তো আমরা লিখবো সামেশন ই বাই ইউআই। আমরা এই ঘরটা তোমরা একটু বড় করে দিবা। তো আমরা লিখবো সামেশন এ বাই ইউআই, এটা সমান সমান দিয়ে এইটা মানে যেহেতু আমাদের ঘরটা একটু আমি ছোট করেছি, অবশ্যই তোমার ঘরটা বড় করে দিবা, দিয়ে প্রত্যেকটা ঘর বড় করে দিবা, দিয়ে এ বাই ইউআই মানে আমাদের তাহলে কত হচ্ছে 12, অর্থাৎ আমরা লিখলাম যে সামেশন এ বাই ইউআই মানে 12। তো তাহলে যেহেতু আমাদের বলেছে সংক্ষিপ্ত করে গড় নির্ণয় করো, তো সংক্ষিপ্ত করে গড় নির্ণয়ের সূত্র আমরা এবার লিখবো। তাহলে আমরা লিখবো সুতরাং সংক্ষিপ্ত করে গড় সমান, তো গড় সংক্ষিপ্ত করে গড় নির্ণয়ের সূত্র a প্লাস সামেশন a বাই ইউআই বাই n গুণ h। তোমরা এই সূত্রটা মুখস্থ করে নিবা, আর যদি মুখস্থ থাকে তাহলে অনেক ধন্যবাদ। তো a মানে কি আমরা পেয়েছিলাম কত 66.5, তো আমরা লিখলাম 66.5 প্লাস সামেশন a বাই ইউআই মানে আমাদের জানা আছে যে 12 হইল, তো এটা মানে 12 হয়ে যায়, আর n মানে আমাদের পেয়েছি 50। h মানে ব্যবধান, অর্থাৎ ওই যে বর্তের দিকে অ্যাকচুয়ালি যে ব্যবধান 10, তো আমরা সেই 10 আমরা যে ব্যবধান 10 ধরেছিলাম তোমার নিশ্চয় মনে আছে, খ নম্বর ধরেছিলাম, তো সেই 10 লিখলাম। তো তুমি যদি এবার 10 দিয়ে তুমি এর ভাগ করো, তো 5 10 কে 50, তো 66.5 যোগ 12 দিয়ে তুমি যদি 5 এর ভাগ করো, তো ক্যালকুলেটর তুমি ব্যবহার করতে পারো, তো আমি মুখে মুখে করছি, 5 2 করে 10, তো 2.4 হয় সম্ভবত, অর্থাৎ 5 2 করে 10, তুমি এভাবে ভাগ করে দেখতে পারো যে 12 ভাগ 5, অর্থাৎ 5 দিয়ে 12 ভাগ করলে কত হয় দেখো, 5 2 করে 10, হাতে থেকে 2 একটা দশমিক দিলাম, তাহলে 4, তাহলে আমাদের ঠিক আছে 4 5 20, তো 2.4 হয়। তো দেখো তাহলে এইবার তুমি এই দুটো যোগ করে দেখো, তো দশমিক পর দুটো যোগ করো, 5009 6 2 8 6 31 6, তো 68.9 এটা আমাদের অ্যানসার। তো আসলে দেখো এক সেট অঙ্ক করতে যে আমাদের কিন্তু অনেক সময় লেগে গেছে, তো এই অঙ্কটা তারপরেও আমরা ক খ গ তিনটাই করলাম। তো এখানে যে নিশ্চয়ই তোমার দেখেছো খেয়াল করে, আবারও বলছি একটু, যে সংক্ষিপ্ত করে গড় নির্ণয় করতে গেলে মনে রাখবা যে এভাবে 5টা ধাপ হয়, অর্থাৎ প্রাপ্ত নম্বর, মধ্যমান, গণসংখ্যা, বিচ্যুতি বা ধাপ বিচ্যুতি এবং বিচ্যুতি গুণ গণসংখ্যা, এভাবে তারপরে আমাদের সূত্র লিখে দিলে আমাদের অঙ্ক হয়ে গেছে। তো এইটা আরেকটা, এটা যে নিয়ম আমি বলেছিলাম যে সবচেয়ে গণসংখ্যা যেটা বড়, এটা আরো একটা নিয়ম আছে, সেই নিয়মটা তোমরা দেখো একটু, যে এই যে প্রথম 32, এই যে প্রথম 32 ছিল, একদম প্রথমে 32 ছিল, একদম প্রথম 32 এবং একদম লাস্টেরটা 101, তো এই দুটো যোগ করতে হয়, তো এই দুটো যোগ করে দুইটা ভাগ করতে হয়, যেটা দুইটা সংখ্যা, তো কত হয় দেখো, 2 আর 1 3, 133, তো 4 থেকে যে 2, এটাকে যদি তুমি ভাগ করো, তো এটাকে ভাগ করে দিলে কি হয় দেখো, তুমি যদি 2 দিয়ে 133 ভাগ করো, তো 6 দুগুণে 12, হাতে থেকে 1 13, আবার 6 দুগুণে 12, তো 1, এবার দশমিকটাও যদি 0, 5 দুগুণে 10, তো দেখো এটা আরেকটা সিস্টেম, যে 66.5 এ বেড়ে গেছে আমাদের, অর্থাৎ এই 66.5 কে এ ধরতে হয়, তো ঠিক ওই সেন্টারটা হবে গণসংখ্যা, তো ওই সেন্টারে 0 ধরতে হয়, আর ওই সেন্টারে 0 ধরি, তো উপর দিকে মাইনাস এবং নিচের দিকে প্লাস। আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো যারা যারা এতক্ষণ ধরে ক্লাসটি দেখলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আমার পরবর্তী ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।